নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নটা নিউজ রুম লাইভ নিয়ে আমি দেবস্মিতা আপনাদের সঙ্গে। নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার টাকার পাহাড়। এই টাকা কার? পার্থ চট্টোপাধ্যায়ের দাবি টাকা তার নয়, ফের খাড়া করলেন ষড়যন্ত্রের তত্ত্ব। হেভিওয়েট রাজনীতিক, তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার 50 কোটি টাকা, নামে বেনামে অসংখ্য সম্পত্তি। তুমুল বিতর্কের মুখে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তৃণমূল থেকেও সাসপেন্ড করা হয়। এর পরের দিনই পার্থর মুখে ষড়যন্ত্রের তত্ত্ব। পার্থদা কিছু বলবেন? পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। রবিবার ফের পার্থর মুখে সেই ষড়যন্ত্রের তত্ত্ব। পার্থদা কে ষড়যন্ত্র করেছে? পার্থদা এই তো বলুন, কে পার্থদা কে ষড়যন্ত্র করেছে? সময় আসলেই বুঝবে। টালিগঞ্জ 21 কোটি 90 লক্ষ, বেলঘরিয়া 27 কোটি 90 লক্ষ। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। ইডি জানতে চাইছে এই টাকা কার, কিভাবে অর্পিতার ফ্ল্যাটে এত টাকা। এই নিয়ে রবিবার জোকার ইএসআই হাসপাতালে ঢোকা এবং বেরোনোর সময় মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। টাকা আপনার বলছে, ইডি সূত্রে খবর, জেরায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকা রেখে আসতেন। কখনো কখনো পার্থও যেতেন। ইডির জেরায় অর্পিতার দাবি, যে ঘরে টাকা ছিল সেই ঘরে তাকে যেতে দেওয়া হতো না। এবার পার্থ দাবি করলেন উদ্ধার হওয়া টাকা তার নয়। প্রথম কদিন পার্থবাবু নানা বিষয়ে কথা বললেও এই আমি নির্দোষ, চক্রান্ত, টাকা আমার নয়, এই কথাগুলো তার মুখে শোনা যায়নি। এখন তিনি বলছেন দল ব্যবস্থা নেওয়ার পর কোর্টকে বোঝাবেন। এই বিষয়ে আমাদের আলাদা কোথাও কোনো রকম কোনো মন্তব্য নেই। তো সেই ষড়যন্ত্রকারীদের নাম উনি বলে দিন। আমার মনে হচ্ছে হরিশ চ্যাটার্জি আর হরিশ ব্যানার্জির সেই সংঘর্ষ এখনো চলছে এবং আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। অর্পিতা দাবি করছেন যে এই টাকা তার নয়। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন এই টাকা অর্থাৎ কোটি কোটি টাকা সেই টাকা তার নয়। তাহলে এর পেছনে কি রয়েছে কোনো বড় কোনো রাঘব বোয়াল? তারই উত্তর খুঁজছে ইডির গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। আর এই নিয়োগ দুর্নীতির তদন্তে কি রাজসাক্ষী হতে চলেছেন অর্পিতা মুখোপাধ্যায়? তাই কি ধাপে ধাপে অর্পিতার ভাবমূর্তি তৈরি করার চেষ্টা হচ্ছে? এ নিয়ে নানা মহলে জল্পনা। অর্পিতা কি বলবে? ইডির তদন্ত প্রক্রিয়া এবং ইডি সূত্রে যেসব খবর সামনে আসছে তা দেখে অনেকের মনেই এখন এই প্রশ্ন। অর্পিতা মুখোপাধ্যায় অখ্যাত অভিনেত্রী থেকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, বিপুল প্রভাব, প্রবল দাপট, গ্ল্যামারে মোড়া জীবন। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা উদ্ধার। নিয়োগ দুর্নীতিতে তাকে 23শে জুলাই গ্রেপ্তার করে ইডি। প্রথম থেকেই ইডি সূত্রে দাবি করা হয় তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা।
ইডি সূত্রে এও দাবি করা হয়, অর্পিতা জেরায় বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকা রেখে আসতেন। যে ঘরে টাকা ছিল সেই ঘরে তাকে যেতে দেওয়া হতো না। আবার কখনো বিপুল টাকা উদ্ধারের ছবি দেখে নাকি চমকে যান অর্পিতা। বলেন, এত টাকা আমার ফ্ল্যাটে রাখা হয়েছিল? বিশ্বাস করুন, এত টাকার কথা আমি জানতাম না। এসবের মাঝে 29শে জুলাই জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় অঝরে কাঁদেন অর্পিতা। কাঁদতে কাঁদতে গাড়ি থেকে পড়ে যান। শুক্রবার অর্পিতার চোখে জল, রবিবার তিনি যেন অনেকটাই স্বাভাবিক। এরই মধ্যে ইডি সূত্রে দাবি, জেরায় মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায়। ইডির দাবি, বেশিরভাগ প্রশ্ন এড়াচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থর অসহযোগিতা তদন্তে বাধা হয়েও দাঁড়াচ্ছে বলে দাবি ইডির। সেই ইডিরই দাবি, উদ্ধার হওয়া বিপুল টাকা এবং সোনার উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। সংবাদ মাধ্যমে ইডির দাবি, জেরায় অর্পিতা বলেছেন তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তা সত্ত্বেও বিপুল ওই টাকায় তিনি হাত দিতে পারতেন না। টাকা খরচের কোনো অনুমতিই ছিল না। যা খরচ করতেন তার হিসেব আয়কর রিটার্ন এবং অন্যান্য নথিতে রয়েছে। যদিও দীর্ঘদিন মায়ের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না অর্পিতার, ব্যক্তিগতভাবে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনের তথ্য মিলেছে। ফলে অনেকেরই প্রশ্ন, কৌশলে কি অর্পিতার একটা ভাবমূর্তি তৈরির চেষ্টা হচ্ছে? এমন একটা ভাবমূর্তি যেন ওই টাকা সম্পর্কে অর্পিতা কিছুই জানতেন না, ওই টাকায় তিনি হাতও দিতেন না। এই ভাবমূর্তি তৈরি করেই কি অর্পিতাকে রাজসাক্ষী বানানোর চেষ্টা করছে ইডি? নিউজ 18 বাংলা। টাকা দিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি জোটেনি, তাই টাকা ফেরত চেয়ে উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে ফোন। অডিও ক্লিপ ভাইরাল, যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, তবে এই অডিও ক্লিপটি ঘিরে জোর বিতর্ক। আশা আছে কি না নাই স্যার, ওটা বলেন একটু। না যাওয়া পর্যন্ত আমি তোকে বললাম, ওখানে লাইনটা সরাসরি পাঠদার ওখানে না যাওয়া পর্যন্ত কিচ্ছু করা যাচ্ছে না। বেঞ্জামিন হেমব্রম উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান। 2017 সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় দাবি, সেই টাকা ফেরত চেয়ে সম্প্রতি তাকে ফোন করেন এক চাকরি প্রার্থী। দুজনের কথোপকথনের সেই অডিও ক্লিপে ভাইরাল। তবে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আশা আছে কি না নাই স্যার, ওটা বলেন একটু। না না শুন, আমি না যাওয়া পর্যন্ত আমি তোকে বললাম, ওখানে লাইনটা সরাসরি পাঠদার ওখানে না যাওয়া পর্যন্ত কিচ্ছু করা যাচ্ছে না। এর মধ্যে যাবো রিকোয়েস্ট করে লাইনটা করবি সরাসরি, ওই ভায়া হয়ে না সরাসরি। এটা বললাম আমি। ঠিক আছে, দেখেন স্যার, অনেকদিন হয়ে গেল, আর সুদের উপর টাকা নিয়ে দিয়েছিল প্রথম অবস্থায়, বেশ 1 বছরের মতো সুদও চালিয়েছে। আরে আমিও তো সমস্যায় আছি, তুই তো জানিস সব। আমি খুব বিপদে আছি, বুঝলি তো। এইভাবে নিজের লোক আমাকে পায়ে কোড়াল মারলো। নিয়োগ দুর্নীতিতে একাধিক মামলার তদন্তে সিবিআই। ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা। এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে এবার অডিও ক্লিপ ভাইরাল, জানিয়ে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় দাবি, উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রম এবং এক পরীক্ষার্থীর কথোপকথনই শোনা গিয়েছে অডিও ক্লিপে। রায়গঞ্জের কুলিক আবাসনে বেঞ্জামিন হেমব্রমের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের গেটে তালা। বেঞ্জামিনকে ফোনে পাওয়া যায়নি, ফোন সুইচড অফ। তৃণমূলের বর্তমান যারা চেয়ারম্যান বসে আছে বিভিন্ন পদে, আর যারা অতীত ছিল, অতীতে যারা চেয়ারম্যান ছিল বিভিন্ন পদের, সম্পূর্ণ দলটার প্রতিটা লোক চোর, প্রতিটা লোক কারাপ্টেড। রাজ্যের যে রাজ্যপাল যিনি আছেন, ইমিডিয়েট হস্তক্ষেপ করে এই সরকারকে বরখাস্ত করা উচিত। যদি আমাদের উত্তর দিনাজপুর জেলার কোনো ছেলেরা যদি কোনো প্রতারিত হয়, তাদের ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। তাদের আইনের মতো চলবে। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল।
পঞ্চায়েত প্রধান পেট চালাতে সকালে চাষের কাজ করেন, বেলায় ঘর সামলে যান পঞ্চায়েত অফিসে। বীরভূমের ইলামবাজারে এ এক অন্য রাজনীতিকের কাহিনী। বীরভূমের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত। 21শে সেপ্টেম্বর থেকে এখানে পঞ্চায়েত প্রধান মালতী বিশ্বাস, তৃণমূলের প্রধান। রাজ্যের নানা জায়গায় পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে নানা অভিযোগ, কিন্তু এখানে একেবারে অন্য ছবি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের একেবারে সাদা মাটা জীবন। সকাল হলেই স্বামীর সঙ্গে চলে যান মাঠে, চাষের কাজ করেন। বেলায় বাড়ি ফিরে সন্তানদের দেখভাল, সংসারের কাজ, তারপর ইলামবাজার পঞ্চায়েত অফিস। আমি যখন প্রধানের আসনে বসি তখন প্রধান হয়ে কাজ করি। বাড়িতে এলে আমার একদম গ্রামের, আমি গৃহবধূ, বাড়িতে যা কাজ আমার সবই করতে হয়। মাঠে বাদাম লাগানো, বাদাম খাত নিড়ানো, তারপরে জমিতে বীজ ফেলা, সবই করি। পঞ্চায়েত প্রধান গ্রামের প্রভাবশালী ব্যক্তি, কিন্তু মালতী বিশ্বাসকে দেখে তা একেবারেই বোঝা যায় না। টিনের বাড়ি, আবাস যোজনা প্রকল্পে অন্যের ঘরের জন্য সই করছেন, কিন্তু নিজের জন্য তদবির করতে পারেননি বলেই দাবি। মেরুদণ্ডে আটকেছে। বাড়ির অবস্থা কেমন? বাড়ির অবস্থা খুব একটা ভালো না, ওই চলার মতন, মানে চলে থাকি, এই করতে হয়, খেতে হয়, এইভাবেই চলি, মানে এমনি কিছুই নাই বেশি। সকালবেলাতে যদি আমাদের কর্মচারীদের কোনো প্রয়োজন হয় আমরা মাঠে গিয়ে ওনাকে কাগজপত্র সই করি। বাড়ি ঘরও তো দেখলাম, বাড়িঘর, ওনার বাড়ি খুবই গরিব, একেবারে মানে গরিব বলা মানে গরিব, সত্যিই গরিব। আশা করবো উনি যেভাবে মানুষের সেবা করছেন, আশা করি খবর নিয়েছি, টুকটাক কাজগুলো করে, ভালো খারাপ বলবো না। তাতে আশা করি আগামী দিনে যেন এরকম ভালো থাকে, এইটুকুই আশা রাখবো। বিরোধী দলের নেতা থেকে সাধারণ গ্রামবাসী সকলেই মানেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মালতী বিশ্বাস সৎ। এটাই মালতীর মস্ত পাওয়া। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা। গ্রামের রাস্তা তৈরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ কাঠগড়ায় হাওড়ার জগৎবল্লভপুরের তৃণমূল পরিচালিত শিয়ালডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। কেন্দ্র টাকা দেয়নি, তাই বন্ধ কাজ, দাবি পঞ্চায়েত প্রধানের। হাওড়ার জগৎবল্লভপুরের শিয়ালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 4 কিলোমিটার রাস্তা নিয়ে ক্ষোভ। স্থানীয়দের দাবি, রাস্তা তৈরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে গ্রাম পঞ্চায়েত। জগৎবল্লভপুরের 55 তলা থেকে কাজির চক পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা তৈরি শুরু হয় 2019 সালে। 100 দিনের প্রকল্পের কাজ, বরাদ্দ করা হয় 17 লক্ষ টাকা। অভিযোগ, কাজ শুরু হয়েই বন্ধ হয়ে যায়। এই যে ইটের রাস্তাটা শিয়ালডাঙ্গা কাইচক কালীতলা থেকে পঞ্চনন্দ বটতলা পর্যন্ত রাস্তাটা হয়ে গেছে বলে কমপ্লিট লিখিয়ে দিয়েছে, অথচ সেই রাস্তা, সেই গার্ডওয়াল কোনো কিছু কমপ্লিট হয়নি। এই পঞ্চায়েত, শিয়ালডাঙ্গা পঞ্চায়েতের ভিতরে দুর্নীতিতে ভরে গেছে। সমস্ত টাকাই পঞ্চায়েতের কোর কমিটি, পঞ্চায়েত প্রধানদের পকেটে টাকাগুলো ঢুকছে। স্থানীয়দের অভিযোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন করে লোক দেখানো কিছুটা অংশে ইট পেতে দায়সারা কাজ সেরেছে গ্রাম পঞ্চায়েত। রাস্তা আজও তৈরি হয়নি। তৈরি হবে হবে করে খালি বলেই আসছে, কিন্তু আমাদের রাস্তা আর হচ্ছে না। আমাদের ছোট ছোট মেয়েরা স্কুলে যাচ্ছে, যেতে গিয়ে পড়ে যাচ্ছে, কার পা ছড়ে যাচ্ছে, কার হাত ভেঙে যাচ্ছে, কার দাঁত ভেঙে যাচ্ছে। অ্যাকচুয়ালি রাস্তাটা প্রায় 7 মাস আগে থেকে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার ফলে আমরা কিন্তু কাজটা করতে পারছি না। প্রত্যেকটা কাজের আগে বরাদ্দ মানে দেখিয়ে দেওয়া হয় যে এত টাকা বরাদ্দ আছে, তার উপর সেই রাস্তা ধরা হয়। তাহলে রাস্তাটার টাকাটা গেল কোথায়? আর এই দলটা তো পুরোপুরি চোরেদের দল হয়ে গেছে। তাদের মন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধান থেকে সদস্য সব কটা চোর, দেখুন টাকা পয়সা খেয়ে নিয়েছে। রাস্তা তৈরি না হওয়ার দায় কার? এ নিয়ে নেতাদের মধ্যে তরজা তুঙ্গে। গ্রামের মানুষ শুধু জানতে চান, রাস্তা আর কবে হবে? হাওড়া থেকে ক্যামেরায় রমেশ পোড়েল এবং রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ইলিশের ভরা মরশুম, মাছ ধরার সময় জল সীমান্ত পার করার অভিযোগ। বাংলাদেশে গ্রেফতার এ রাজ্যের 135 জন মৎস্যজীবী। কাকদ্বীপ নামখানায় উদ্বেগে তাঁদের পরিবার।
15 জুন থেকে শুরু ইলিশ ধরার মরশুম। জালে ইলিশ, পকেটে টাকা, এই টাকাতেই সারা বছর সংসার চলে। এরকম ভরা মরশুমে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘির মৎস্যজীবীদের অনেকে চরম বিপাকে, কারণ জল সীমান্ত পার করে বাংলাদেশে ঢোকায় তাদের গ্রেফতার করা হয়েছে। মৎস্যজীবীদের সংগঠন জানিয়েছে প্রায় 2000 ট্রলার সমুদ্রে পাড়ি দেয়। 8টি ট্রলার বাংলাদেশের জল সীমান্তে ঢুকে পড়ে। মাসখানেক আগে 135 জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশ বর্ডার গার্ড। এখনো তারা বাংলাদেশে বন্দী। বাংলাদেশের জেলই এখন ঠিকানা কাকদ্বীপের রিপন দাস, আশুতোষ দাসদের। এপারে তাদের পরিজনরা চরম উৎকণ্ঠায়। 1 মাসে বেশি হয়ে গেল, এখন ওই মানুষটাকে দেখতেই পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না। আজ পর্যন্ত 1 মাস ধরে কোনো যোগাযোগই হচ্ছে না। কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। প্রথম পেয়েছি যে এই যে সুস্মিতা সখা ট্রলার ধরা পড়েছে বাংলাদেশে। এই যে ধরা পড়লো 1 মাসখানি আগে। বলছি যে তাড়াতাড়ি তাদের এখানে আছে, তাদের যেরকম পারে তাদের ছেড়ে দিতে হবে, সেই ডিজাইনে বাড়ির লোক বাড়ি ফিরে আসে। হ্যাঁ, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব, মাননীয় সরকার বাহাদুর কাছে আমাদের আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারগুলোর 135টি পরিবারের দিকে তাকিয়ে ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। জেলা প্রশাসন আমরা এটা জেনেছি, এটা কাকদ্বীপ আর 8টা ট্রলার আর কিছু একটা ট্রলার 2 দিন আগেকার ঘটনা। এটা আমরা হোম ডিপার্টমেন্টকে আমরা কিন্তু জানিয়েছি, ওরা এবার যা টেক আপ করবে ওরা কিন্তু এটা টেক আপ করবে। আমরা কিন্তু হোম ডিপার্টমেন্টকে জানিয়েছি। দীর্ঘ 1 মাস কেটে গিয়েছে, এখনো পর্যন্ত এই সমস্ত মৎস্যজীবী পরিবারদের কাছে তাদের কোনো খবর নেই। কবে ফিরবেন তারা তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে। তারা চাইছে তড়িঘড়ি প্রশাসন ব্যবস্থা নিক। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বিশ্বকাপে কোয়ালিফাইড এই প্রথমবার বাড়ি থেকে বাড়ি দেব সোজা কথা। আসছে এই বছরের সবচেয়ে বড় উপহার, জানতে হলে দেখতে থাকুন। খবর এখন নিবেদন করছে Osea Herbals Papaya Clean Face Wash. I deserve the best. খবর এখন নিবেদন করলো Osea Herbals Papaya Clean Face Wash. I deserve the best. বাণিজ্যে গতি আনতে পেট্রাপোলে অনলাইন স্লট বুকিং নয়া পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। লরি ট্রাক চালকদের একাংশের দাবি এতে তাদের রোজগার ধাক্কা খেয়েছে, তাই আন্দোলন শুরু করেছে তারা। ভারত বাংলাদেশ সীমান্তে বনগাঁর পেট্রাপোল, 2 দেশের মধ্যে সড়ক বাণিজ্যের গেটওয়ে। পেট্রাপোল থেকে ট্রাকে, লরিতে পণ্য রফতানি করা হয় বাংলাদেশে। এতদিন ব্যবসায়ীদের বনগাঁ পৌরসভার থেকে গাড়ি রাখার এন্ট্রি পাস নিতে হতো। পেট্রাপোল থেকে বাংলাদেশে পণ্য পৌঁছে দিতেন স্থানীয় ট্রাক লরি চালকরা। এই পদ্ধতিতে দীর্ঘ সময় লাগতো। একটি ট্রাক লরিকে 1 মাসও অপেক্ষা করতে হতো। এই ভোগান্তি দূর করতে পেট্রাপোলে অনলাইন স্লট বুকিং চালু করেছে রাজ্য সরকার। এতে আগে থেকে টাইম বুক করা যায়, পণ্য নিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হয় না। পণ্যবাহী গাড়ি সরাসরি পৌঁছয় বাংলাদেশ। স্থানীয় লরি বা ট্রাকের সাহায্য নিতে হচ্ছে না। এর জেরে রোজগার অনেকটাই কমেছে বলে দাবি স্থানীয় লরি ও ট্রাক চালকদের। তারা শুরু করেছেন আন্দোলন। এক্সপোর্ট ব্যবসায়ী হিসাবে বর্তমান সরকারের অ্যাপ্রিসিয়েট করছি। প্রকৃত ব্যবসাটা হচ্ছে এক্সপোর্টার, কারণ এক্সপোর্টারদের যদি হয়রানি হতো তাহলে এক্সপোর্টাররা নিশ্চয়ই এখানে কমপ্লেন করতো। আমাদের তো কোনো মাল নেই, ডাইরেক্ট লোড হচ্ছে রাজস্থান, দিল্লি, বোম্বে, যেখান থেকে লোড হচ্ছে তারা ডাইরেক্ট চলে যাচ্ছে। বনগাঁর লোক অনায়ারাম হচ্ছে। এই 80% মানুষ বেকার হয়ে যাবে। আজকে সেটা আপনি না ভেবে আপনি সরাসরি গাড়িগুলো পাঠিয়ে দিচ্ছেন বর্ডারে, তাহলে এরা কি করবে? এই 7000 গাড়ি কোথায় যাবে? এই 200-র উপরে ট্রান্সপোর্টার কোথায় যাবে? এই হাজার হাজার কুলি মজদুর এরা কোথায় যাবে? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রাস্তার উপরে আর গাড়ি নেই। যে স্লট বুকিং হচ্ছে সেখানে লোকালে তারা গাড়ি আনলোড করে সেই গাড়িতে লোকাল করে গাড়িতে লোড দিতে পারবে। তার সাথে সাথে লোকালে যাতে ব্যবসা পায়, যদি
তাদের হয়তো বুঝতে ভুল হতে পারে বা সরকারের কোনো জায়গায় ভুল থাকতে পারে, সেটা আলোচনা করে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ঘরে রয়েছে শালপাতার থালা তৈরির মেশিন, কিন্তু মেশিনের চাকা ঘুরে না, সব মেশিনই অকেজো। দুর্গাপুরের কাঁকসার শালপাতার থালা তৈরির কারিগরদের দাবি, মেশিন দিয়েই দায় সেরেছে প্রশাসন, মেশিন চালানোর প্রশিক্ষণই দেওয়া হয়নি। দুর্গাপুরের কাঁকসা আদিবাসী প্রধান এলাকায় শালপাতাই পেটের ভাত জোগায়। অনেকেই শালপাতার থালা তৈরির কাজে যুক্ত। উৎপাদন বাড়াতে বছর দুয়েক আগে আদিবাসী পরিবারগুলিকে শালপাতার থালা তৈরির মেশিন দেয় রাজ্য সরকার বিনামূল্যে, কিন্তু সে মেশিনে শালপাতার থালা আর তৈরি হয়নি। আদিবাসী পরিবারগুলির অভিযোগ, মেশিনে কিভাবে শালপাতার থালা তৈরি করতে হবে তার প্রশিক্ষণই দেওয়া হয়নি। সরকারের দেওয়া মেশিনগুলি তাই পড়েই রয়েছে। দিলে তো ভালো হয় সেগুলো, আমাদের যদি সহযোগিতা করে। আমরা তো মেশিনপত্র আছে সব বন্ধ হয়ে আছে, সকলে ওইভাবে চালাতে পারিনি আমরা, সেরকম আমাদের ক্ষমতা তো নাই আমি চালাতে পারবো। আমাদের ওইভাবেই সংসার মূল্যে যেমন টুকটাক আটকে চলছে ওইভাবে আমরা শেখানো হয়নি। যে দুর্গাপুর আমাদের এখানকারই একটা কারখানা তৈরি ছোটখাটো বলছিল কিনা তৈরি করবে, কিন্তু এখনো দেখা গেল না যে করছে। কাজ কিছু নেই তো কিভাবে দিন চলবে কিভাবে চালাবো, সেটাই তো বড় চিন্তা আমাদের। কাঁকসার বনকাটি, ত্রিলোকচন্দ্রপুর, মালানদিঘির ঘরে ঘরে শালপাতার থালা তৈরি হয়। কাঁকসার এই থালার বাজারে চাহিদা আছে, কিন্তু সেই মতো যোগান দিতে সমস্যায় পড়ছেন কারিগররা। কারণ মেশিনে তো থালা তৈরি করা যাচ্ছে না, হাতেই শালপাতার থালা বুনতে হচ্ছে। ক্লাসটা আপনাকে জানাই হয়ে গেছে, সেটা ফালাকিডাঙ্গাতে হয়েছে। ওটা যেহেতু মডেল ভিলেজ, তো আমরা প্রথমে ওখান থেকে শুরু করেছি এবং ওখানে প্রোডাকশন হচ্ছে। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে অন্য জায়গায় ওটা করার চেষ্টা করব। কর্মসংস্থান কি বাড়বে এতে আরো? আশা করা যায়, কেননা প্লাস্টিক যেহেতু ব্যান হয়েছে, সেখানে আমরা শালপাতার শুধু থালা কেন শালপাতার র্যাপও ওইখানে করার চেষ্টা করব। তাহলে এটা মনে হয় আমার খুব একটা ভালো সুবর্ণ সুযোগ হলো শালপাতাকে প্রমোট করার জন্য। মেশিন তো আছে, কিন্তু মেশিনে শালপাতার থালা তৈরির প্রশিক্ষণ কবে মিলবে, অপেক্ষায় কাঁকসা। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতি তদন্তে কি রাজসাক্ষী হতে চলেছেন অর্পিতা মুখোপাধ্যায়? তা কি ধাপে ধাপে অর্পিতার ভাবমূর্তি তৈরির চেষ্টা হচ্ছে? এ নিয়ে এখন নানা মহলে জল্পনা। অর্পিতা কি বলবে? ইডির তদন্ত প্রক্রিয়া এবং ইডি সূত্রে যেসব খবর সামনে আসছে তা দেখে অনেকের মনেই এখন এই প্রশ্ন। অর্পিতা মুখোপাধ্যায় অখ্যাত অভিনেত্রী থেকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, বিপুল প্রভাব, প্রবল দাপট, গ্ল্যামারে মোড়া জীবন। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা উদ্ধার। নিয়োগ দুর্নীতিতে তাকে 23শে জুলাই গ্রেপ্তার করে ইডি। প্রথম থেকে ইডি সূত্রে দাবি করা হয় তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা। ইডি সূত্রে এও দাবি করা হয় অর্পিতা জেরায় বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকা রেখে আসতেন। যে ঘরে টাকা ছিল সেই ঘরে তাকে যেতে দেওয়া হতো না। আবার কখনো বিপুল টাকা উদ্ধারের ছবি দেখে নাকি চমকে যান অর্পিতা। বলেন, এত টাকা আমার ফ্ল্যাটে রাখা হয়েছিল? বিশ্বাস করুন, এত টাকার কথা আমি জানতাম না। এসবের মাঝে 29শে জুলাই জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় অঝরে কাঁদেন অর্পিতা। কাঁদতে কাঁদতে গাড়ি থেকে পড়ে যান। শুক্রবার অর্পিতার চোখে জল, রবিবার তিনি যেন অনেকটাই স্বাভাবিক। এরই মধ্যে ইডি সূত্রে দাবি জেরায় মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায়। ইডির দাবি বেশিরভাগ প্রশ্ন এড়াচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থর অসহযোগিতা তদন্তে বাধা হয়েও দাঁড়াচ্ছে বলে দাবি ইডির। সেই ইডিরই দাবি উদ্ধার হওয়া বিপুল টাকা এবং সোনার উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। সংবাদ মাধ্যমে ইডির দাবি জেরায় অর্পিতা বলেছেন
তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তা সত্ত্বেও বিপুল ওই টাকায় তিনি হাত দিতে পারতেন না। টাকা খরচের কোনো অনুমতিই ছিল না। যা খরচ করতেন তার হিসেব আয়কর রিটার্ন এবং অন্যান্য নথিতে রয়েছে। যদিও দীর্ঘদিন মায়ের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না অর্পিতার, ব্যক্তিগতভাবে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনের তথ্য মিলেছে। ফলে অনেকেরই প্রশ্ন, কৌশলে কি অর্পিতার একটা ভাবমূর্তি তৈরির চেষ্টা হচ্ছে? এমন একটা ভাবমূর্তি যেন ওই টাকা সম্পর্কে অর্পিতা কিছুই জানতেন না, ওই টাকায় তিনি হাতও দিতেন না। এই ভাবমূর্তি তৈরি করেই কি অর্পিতাকে রাজসাক্ষী বানানোর চেষ্টা করছে ইডি? নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে রাশি রাশি টাকা, গ্রেফতার 3 বিধায়ক, 3 জনকেই সাসপেন্ড করেছে কংগ্রেস। এ নিয়ে তরজা তুঙ্গে। নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক ফ্ল্যাটে উদ্ধার টাকার পাহাড়। এর মধ্যে এবার ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি বোঝাই টাকা, যা আটক হলো হাওড়ায়। ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার প্রায় 48 লক্ষ টাকা। গাড়িটি জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারের। গাড়িতে ছিলেন খিরজির বিধায়ক রাজেশ কাশ্যপ এবং কোলেবিড়ার বিধায়ক নমন বেকসাল। এই 3 কংগ্রেস বিধায়ককেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল গাড়িটি। হাওড়ার রানীহাটিতে গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। তারপরেই উদ্ধার লক্ষ লক্ষ টাকা। টাকা গুনতে আনা হয় মেশিন। 3টে এমএলএ আছে, যারা ঝাড়খণ্ডের এমএলএ আছে, প্রচুর প্রমাণে টাকাটা পেয়েছি। শনিবার ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের নিয়ে যাওয়া হয় পাঁচলা থানায়। রাতভর চলে জিজ্ঞাসাবাদ করে সিআইডি ইনকাম ট্যাক্স আধিকারিকরা। এরপরেই গ্রেপ্তার। কংগ্রেস বিধায়কদের দাবি, আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডের গ্রামীণ অঞ্চলে শাড়ি বিলি করা হবে। বড় বাজার থেকে সেই শাড়ি কিনতেই টাকা সঙ্গে রাখা হয়েছিল। কিন্তু বড় বাজারের বদলে তারা কেন মন্দারমণির দিকে যাচ্ছিলেন? 3 বিধায়কেরই দাবি, মন্দারমণি থেকে ফিরে শাড়ি কিনতেন। কিন্তু এতে সন্তুষ্ট নয় ঝাড়খণ্ড কংগ্রেস। তারা 3 নেতাকেই সাসপেন্ড করেছে। কংগ্রেসেরই অনেকের সন্দেহ, ঝাড়খণ্ডের জেএমএম কংগ্রেস সরকারকে ফেলার জন্যই এই টাকা। এসবের মাঝেই ঝাড়খণ্ডের আরেক কংগ্রেস বিধায়ক ইরফানদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, কংগ্রেসের 2 বিধায়ক ইরফান এবং রাজেশ তাকে কলকাতায় ডেকে পাঠান। সেখান থেকে অসমে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করানোর কথা ছিল। 10 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। वो तो मिलने में क्या कसूर है? वो तो मेरा पुराना पार्टी था, लोग तो मिलते रहता है। और जो व्यक्ति ने ये एफआईआर दर्ज किया है, उनको तो मैं 20 साल से जानता हूँ और मेरा सब एक डायरेक्टली इनडायरेक्टली हमेशा संपर्क होता है। तो उनको मेरा पास लाने के लिए कोई मिडिलमैन का जरूरत नहीं होता है। যে ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য কংগ্রেসের লোকদের ডেকে কারা টাকা দিচ্ছিল, যেন যারা বলছিল এরপরে ঝাড়খণ্ড ফেলবো, তো ওই টাকা বিজেপির কেউ দিচ্ছিল কি দিচ্ছিল না, সেটাও তো তদন্ত সাপেক্ষ। তৃণমূল কংগ্রেস যেভাবে রিয়্যাক্ট করছে, ঠাকুরঘরে কে আমি কলা খাইনি, তা মনে হচ্ছে আমাদের যে তৃণমূল কংগ্রেসেরই টাকা, সেই টাকা সোনিয়া গান্ধীকে ধরে এই টাকা কংগ্রেসের এমএলএদের মাধ্যমে ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল। নিয়োগ দুর্নীতিতে টাকা উদ্ধারে সরগরম রাজ্য। এরই মাঝে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারে নতুন করে শোরগোল। নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতি তদন্তে উদ্ধার টাকার পাহাড়। এই টাকা কার? পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, টাকা তাঁর নয়। ফের খাড়া করলেন ষড়যন্ত্রের তত্ত্ব।
হেভিওয়েট রাজনীতিক তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার 50 কোটি টাকা, নামে বেনামে অসংখ্য সম্পত্তি। তুমুল বিতর্কের মুখে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তৃণমূল থেকেও সাসপেন্ড করা হয়। এর পরের দিনই পার্থর মুখে ষড়যন্ত্রের তত্ত্ব। পার্থদা কিছু বলবেন? পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। রবিবার ফের পার্থর মুখে সেই ষড়যন্ত্রের তত্ত্ব। পার্থদা কে ষড়যন্ত্র করেছে? পার্থদা এই তো বলুন কে পার্থদা কে ষড়যন্ত্র করেছে? সময় আসলেই বুঝবে। টালিগঞ্জ 21 কোটি 90 লক্ষ, বেলঘরিয়া 27 কোটি 90 লক্ষ। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। ইডি জানতে চাইছে এই টাকা কার, কিভাবে অর্পিতার ফ্ল্যাটে এত টাকা। এই নিয়ে রবিবার জোকার ইএসআই হাসপাতালে ঢোকা এবং বেরোনোর সময় মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। টাকা আপনার বলছে, ইডি সূত্রে খবর, জেরায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকা রেখে আসতেন। কখনো কখনো পার্থও যেতেন। ইডির জেরায় অর্পিতার দাবি, যে ঘরে টাকা ছিল সেই ঘরে তাকে যেতে দেওয়া হতো না। এবার পার্থ দাবি করলেন উদ্ধার হওয়া টাকা তার নয়। প্রথম কদিন পার্থবাবু নানা বিষয়ে কথা বললেও এই আমি নির্দোষ, চক্রান্ত, টাকা আমার নয়, এই কথাগুলো তার মুখে শোনা যায়নি। এখন তিনি বলছেন দল ব্যবস্থা নেওয়ার পর কোর্টকে বোঝাবেন। এই বিষয়ে আমাদের আলাদা কোথাও কোনো রকম কোনো মন্তব্য নেই। তো সেই ষড়যন্ত্রকারীদের নাম উনি বলে দিন। আমার মনে হচ্ছে হরিশ চ্যাটার্জি আর হরিশ ব্যানার্জির সেই সংঘর্ষ এখনো চলছে এবং আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। অর্পিতা দাবি করছেন যে এই টাকা তার নয়। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন এই টাকা অর্থাৎ কোটি কোটি টাকা সেই টাকা তার নয়। তাহলে এর পেছনে কি রয়েছে কোনো বড় কোনো রাঘব বোয়াল? তারই উত্তর খুঁজছে ইডির গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। এদিকে পার্থ অর্পিতাকে 1 ঘন্টা জেরা ইডির। পার্থর বাড়ি থেকে পাওয়া দলিল নিয়ে প্রশ্ন, আর ঠিক কোন কোন বিষয়ে প্রশ্ন, অর্থাৎ কোন কোন দিক খতিয়ে দেখতে চাইছে ইডি। অনুপ রয়েছে, অনুপের কাছ থেকে আমরা জানবো। অনুপ, তো পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে আজকে 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক দলিল এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে দলিল উদ্ধার হয়েছিল। সেক্ষেত্রে দেখা যায় একাধিক আত্মীয় নাম কিন্তু সেখানে উঠে আসছে, নিউ টাউন থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সংক্রান্ত বিভিন্ন জায়গায়। এবং সেক্ষেত্রে তাই নিয়ে যখন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অন্য ক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়কে বিভিন্ন একাধিক যে কোম্পানি, সেই কোম্পানির নামে তার কিন্তু অ্যাকাউন্ট ছিল। এই তথ্য আগেই গতকাল ইডির পক্ষে হদিশ মিলেছিল এবং সেই যখন ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দেখা যায় সেখানে কিন্তু যে প্রায় 8 কোটি টাকার হদিশ মিলেছে সেই ফিট হয় অ্যাকাউন্ট থেকে। এরপরেই তাকে আজকে অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত সাদা টাকা, কালো টাকা সাদা করার কোনো প্রক্রিয়া করা হয়েছিল কোনো অ্যাকাউন্ট মারফত। অন্যদিকে জেরায় অর্পিতা মুখোপাধ্যায় একাধিকবার জানিয়েছিলেন যে তার ফ্ল্যাটের মধ্যে যে একাধিক টাকা উদ্ধার হয়েছিল সেই সম্পর্কে তিনি জানতেন না। সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে এত টাকা আসছে কোথা থেকে, এরকম একাধিক যে প্রশ্ন উত্তর তার সম্মুখীন হতে হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়কে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ, অর্পিতা মুখোপাধ্যায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। আর এদিকে কসবার ইচ্ছে কি বেআইনি, তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একাধিকবার হানা দিয়েছে ইডি, তার মধ্যেই ইচ্ছেতে অনুষ্ঠান। মাস কয়েক আগেই আজকের দিনের জন্য ভাড়া করা হয়েছিল ইচ্ছে। এটা ইনভেস্টিগেশন চলছে, তারপরে ভাড়া দেওয়া হয়েছে না বললাম তো আপনাকে, এটা মানে অনেক আগে ভাড়া ছিল। এটা কি শেষ? এখন আছে 1 বছরের পর্যন্ত ভাড়া আছে, বুঝতে পেরেছেন? ভাড়া যা আছে মানে আমাদের বিয়ের ভাড়া 23 সাল পর্যন্ত ক্লোজ হয়, ওপেন আছে, বুঝতে পেরেছেন? পুরো ভাড়া হয়ে গেছে। কিন্তু সেই সব ভাড়াগুলো কি হবে বলুন? ইডি তো এটার জন্য ইনভেস্টিগেশন করছে, পুরসভা থেকে ইনভেস্টিগেশন করছে আমাদের ধরে নিয়ে যাবে ইডি। কি ছিল আজকে অনুষ্ঠান? অন্নপ্রাশন।
অন্নপ্রাশন। এই বাড়ির যিনি ওনার অর্পিতা মুখোপাধ্যায় তিনি অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ, সেসব তো শুনছি, দেখছি, নিউজে তো দেখছি। অনেক আগে ভাড়া নেওয়া হয়েছিল, আমরা তো জাস্ট গেস্ট, আমরা অ্যাটেন্ড করেছি প্রোগ্রামটাকে। অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ইচ্ছে নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে। এবার এই ইচ্ছে নিয়েই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার মাঝেই রবিবার এই ইচ্ছে বাড়িতে অনুষ্ঠিত হলো একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান। তাতে প্রশ্ন কিন্তু দানা বাঁধছে, যখন একটি বাড়িতে তদন্ত চলছে, একদিকে ইডি তদন্ত করছে, একদিকে কলকাতা পুরসভা তদন্ত করে দেখার চেষ্টা করছেন যে এই বাড়িটি তৈরি হলো কিভাবে। তারই মাঝে রবিবার হয়ে গেল একটি অনুষ্ঠান, যা ঘিরে আবারও বিতর্কে এই ইচ্ছে। আর এখানকার যিনি নিরাপত্তারক্ষী রয়েছেন তার দাবি 2023 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং রয়েছে এই ইচ্ছে। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, আর এই নিয়েই এখন রাজ্য রাজনীতিতে শোরগোল। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থের নাম ইতিহাসের বই থেকে সরানোর দাবিতে সরব বিরোধীরা। শিক্ষা মহলেও জোর বিতর্ক। এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। এই পার্থ চট্টোপাধ্যায়ের নাম অষ্টম শ্রেণীর পাঠ্যে। ক্লাস 8-এর ইতিহাস বইয়ে রয়েছে কৃষি জমির অধিকার সিঙ্গুর আন্দোলন অধ্যায়। এই অধ্যায়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। 163 নম্বর পাতার দ্বিতীয় অনুচ্ছেদে সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গে লেখা রয়েছে, সেই আন্দোলনকে সুসংহত করে তার নেতৃত্বে ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জি। এখানেই আপত্তি বিরোধীদের। তাদের প্রশ্ন, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে যাকে গ্রেপ্তার করেছে ইডি, তার নাম কেন ইতিহাস বইয়ের পাতায় থাকবে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুর চড়িয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার নাম ইতিহাস বই থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সিঙ্গুর আন্দোলনের পরে বাংলার উপকার হয়েছে না অপকার হয়েছে? এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে বাংলার অপকার হয়েছে, বাংলাতে কোনো শিল্প আসছে না। তো স্বাভাবিকভাবে সেই বিষয় আমার মনে হয় পড়ানো উচিত নয়। মমতা ব্যানার্জিকে মহান হওয়ার জন্য যে আমি জীবিত থাকা অবস্থায় নিজের মূর্তি বানিয়ে নিজেই উদ্বোধন করছি। সিঙ্গুর ইতিহাসের বিষয় নয়, তাকে ইতিহাসের বিষয় করা হয়েছে এবং তাতে অপরাধীদের নাম যুক্ত করা হয়েছে। ইতিহাসের বইতে পার্থ চ্যাটার্জির নাম পড়তে হবে, যিনি গ্রেপ্তার হয়ে আছেন। কোথায় দিয়ে গেছে? পশ্চিমবাংলাকে মান সম্মান মর্যাদা সব সর্বনাশ করে দিয়েছে। একটা আন্দোলন যখন হয়েছে তখন কে ছিলেন, কিভাবে ছিলেন, পরবর্তীকালে তাকে অন্য কোনো ঘটনার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া, এগুলো নিশ্চয়ই সিলেবাস কমিটি বা যারা সংশ্লিষ্ট তারা দেখবেন। বাংলাতে পুরো অধ্যায়টাই বাদ দেওয়া উচিত। পার্থ চট্টোপাধ্যায়ের নাম তুলে দেওয়ার কোনো অর্থ হয় না, কারণ তখন বোঝা যায়নি যে উনি একটা নিজে অন্যের টাকা আত্মসাৎ করে সাম্রাজ্য এবং একটা হারেম তৈরি করবেন, এটা তখনও ভাবা যায়। গোদাকাণ্ডে নরেন্দ্র মোদীর নাম ছিল, তো সেখানে তিনি জড়িয়ে তারপরে যেভাবে তিনি খালাস হয়েছেন, তো আজকে যেমন খালাস হওয়াটা সত্য, সেমনি এটাও তেমনি সত্য, নাম জড়িয়ে যাওয়াটাও সত্য। কাজে মেঘ জমেছে বলে আরো সময় ইতিহাস থেকে বাদ দিতে হবে, এই যুক্তিটা বোধহয় ঠিক। নিউজ 18 বাংলা। নিয়োগে দুর্নীতি, বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে অপসারিত পার্থ। সোমবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক, পরিবর্তনের সম্ভাবনা। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের হাই প্রোফাইল নেতা, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার। পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে টাকার পাহাড়, বিতর্কেরও পাহাড়। এই আবহে গত বৃহস্পতিবার বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা। সবকটি দফতর থেকেই সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আজকে তো আমি তাকে রিলিভ করে দিয়েছি মিনিস্ট্রি থেকে, কারণ আমাদের দল খুব কঠোর দল। বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে কেড়ে নেওয়া হয় পার্থর হাতে থাকা 3টি গুরুত্বপূর্ণ দফতরে।
শিল্প বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় তিনটি দফতরের দায়িত্বই হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের পর সোমবার 4 দিনের মাথায় সোমবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সোমবারের বৈঠকে রাজ্যের মন্ত্রিসভায় পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা। আর এদিকে কমিটি গড়ে আন্দোলন বঙ্গ বিজেপির। শিক্ষক নিয়োগ দুর্নীতি আন্দোলনে বিশেষ কমিটি বিজেপির। আদি ও নব্য বিজেপি নেতাদের নিয়ে কমিটি গঠন। বিজেপির আন্দোলন কমিটির আহ্বায়ক জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপির আন্দোলন কমিটির দায়িত্বে রাজ্যের সাংসদ বিধায়করা। মিউনিসিপ্যালিটি, সেখানে ওয়ার্ড স্তরে, অঞ্চল স্তরে আমাদের কর্মীরা পথসভা করবে ও মানুষকে জানাবে। 6ই আগস্ট থেকে 8ই আগস্ট, তারপরে 16ই আগস্ট থেকে 18ই আগস্ট সমস্ত ব্লক স্তরে অবস্থান, মিছিল এবং ধর্ণা আমাদের চলবে। 19শে আগস্ট থেকে 23শে আগস্ট জেলা স্তরে আইন অমান্য এবং জেল ভরো আন্দোলন, এই আন্দোলন আমাদের কর্মীরা আগামী দিনে করবে। এই সপ্তাহ থেকে আমরা শুরু করছি আমাদের অবস্থান। আমরা একটি নির্দিষ্ট স্থানে আমরা আন্দোলন শুরু করব। আমরা প্রতিদিন 3 ঘন্টা করে অবস্থান করব কলকাতার বুকে। আর অন্যদিকে রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ এবার দিল্লিতে। আগামীকাল বিজেপি সাংসদদের ধর্ণা। সংসদে গান্ধী মূর্তির নিচে ধর্ণা বিজেপির। বিরোধীরা ধর্ণা দিতে গেলে তো নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, বার করে দেওয়া হচ্ছে। তো উনি কি জানেন না যে ওনার দলের স্পিকার তিনি বলছেন ধর্ণা দেওয়া যাবে না? তো সেটা আগে উনি জিজ্ঞাসা করুন যে ওনাদের যখন ইচ্ছা হবে, ওটা কি পৈতৃক সম্পত্তি নাকি পার্লামেন্টটা, যে ওখানে যখন বিজেপির ইচ্ছা হবে ধর্ণা দেবে, আর বাকিদের যদি কেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিনের দাম বাড়ছে তখন ধর্ণা দেওয়া যাবে না? এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? উনি যে পলিটিক্সটা করছেন, হাতে লালিপপ চোষা বাচ্চারা ওই পলিটিক্সটা শেখায়। আগামীকাল গান্ধী মূর্তির সামনে সংসদে বিজেপির সাংসদরা ধর্ণা দেবে। ইডি এবং সিবিআই এর পদক্ষেপ যেন হয় সেই জন্য আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা আমাদের বিক্ষোভ দেখাবো। পার্লামেন্টের ভেতরে প্রেমিসেসের মধ্যে প্রত্যেক বছরই হয়, নতুন কিছু না, কাস্টমস। কিন্তু যেহেতু সবাই সেটাকে করছে, আমরাও করব। এক দেশ ভিন্ন নিয়ম তো হতে পারে না। কিছুদিন আগে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সেখানে বিক্ষোভ দেখিয়েছে, তো স্বাভাবিকভাবে আমাদেরও বিক্ষোভ দেখানোর গণতান্ত্রিক অধিকার আছে। সঞ্জয় রাউতকে আটক করলো ইডি। উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে টানা জিজ্ঞাসাবাদ ইডির। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি। 27শে জুলাই তাঁকে সমন পাঠায় ইডি, কিন্তু সেদিন হাজিরা দেননি শিবসেনা নেতা। সংসদে অধিবেশনে ব্যস্ত থাকায় তিনি এই মুহূর্তে যেতে পারবেন না বলে জানিয়ে দেন তার আইনজীবী। 7ই আগস্টের পর হাজিরা দেবেন তিনি, এমনটাই জানান। কিন্তু এরপরই আজ সকালে মুম্বাইয়ে তার বাড়িতে ইডির হানা। এদিকে ইডি হানার বিরোধিতায় সঞ্জয় রাউতের বাড়ির সামনে বিক্ষোভ দেখান শিবসেনার কর্মীরা। মাথা নিচু করব না, শিবসেনাকে দুর্বল করার চক্রান্ত। ইডি আটক করার পর মন্তব্য সঞ্জয় রাউতের। जिस प्रकार से झूठी कार्रवाई, झूठे कागज, झूठे एविडेंस लोगों को मार मार कर पीट पीट कर बनाए जा रहे हैं, ये सिर्फ महाराष्ट्र को कमजोर करने के लिए, शिवसेना को कमजोर करने के लिए। लेकिन शिवसेना कमजोर नहीं होगी, महाराष्ट्र कमजोर नहीं होगा। दूसरी बात, संजय राउत झुकेगा नहीं, न पार्टी छोड़ेगा, न शिवसेना छोड़ेगा। অসাবধানতায় নিজের হাতের উপরই চালিয়ে দিয়েছিলেন ইলেকট্রিক করাত। ছিন্ন ভিন্ন হয়ে যায় শিরা ধমনী, প্রচুর রক্তপাত, প্রাণ যায় যায়। সেখান থেকে ফিরে আসা। কলকাতার বেসরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য। যাদবপুরের বাসিন্দা মনোজিৎ কর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রবিবার ছুটির দিনে বাগান পরিষ্কার করছিলেন। অসাবধানে নিজের হাতের উপর চালিয়ে দেন ইলেকট্রিক করাত। ক্ষত বিক্ষত হয়ে যায় বাঁ হাত, প্রচুর রক্তপাত। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়
ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। পরীক্ষায় দেখা যায় শিরা, উপশিরা, ধমনী, নার্ভ কেটে গিয়েছে। প্রচুর রক্তপাতে কমে গিয়েছে রক্তচাপ, হিমোগ্লোবিনের মাত্রা, সেই সঙ্গে তীব্র শ্বাসকষ্ট। হাত তো দূরস্থ, প্রাণ বাঁচানোই তখন কঠিন। কিন্তু কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা হাল ছাড়েননি। ভেন্টিলেশনে রেখে 5 ঘন্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। পায়ের শিরা লাগানো হয় হাতে, পুনঃস্থাপিত করা হয় উপশিরা, ধমনী, নার্ভ। এই কঠিন অস্ত্রোপচার এই সাফল্য। মনোজিৎ এখন সুস্থ, হাত অনেকটাই স্বাভাবিক। নেক্সট চ্যালেঞ্জ ছিল পেশেন্টের এই নতুন করে যেই শিরা তৈরি করা, তাতে ব্লাড সার্কুলেশনটা রিস্টোর হবে কিনা। তো সেইটাতেও দেখা গেছে যে ওই নতুন করে যেই শিরা দিয়ে যেই ব্লাড সার্কুলেশনটা রিস্টোর করা হয়েছে, তাতে দ্যাট হ্যাজ বিন সাকসেসফুল। ও জাস্ট হাতটা এরম ধরে ব্লিডিং অবস্থায় এসেছিল। হ্যাঁ, ব্লিডিং পুরো ভয়াবহ অবস্থা আর কি। আমরা কোনো রকমে মানে ব্লিডিংটা বন্ধ করতে পারিনি, আমরা জাস্ট ছুটে এসেছি। জটিল অপারেশনে সাফল্য। মৃত্যুর দৌড়গোড়া থেকে যাদবপুরের মনোজিৎ এখন জীবনপুরে। যেভাবে চিকিৎসকরা 4.5 ঘন্টার অস্ত্রোপচার করে মনোজিৎ বাবুকে সুস্থ করে তুলল, তা সত্যি নজিরবিহীন। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।